অবশেষে সময় হয়ে গেছে এই 1 লাখি ফোনটাকে নিয়ে কথা বলার, মানে সমালোচনা করার। আরে ভাই 1.5 লাখি ফোন, একটু তো টাইম লাগবে রিভিউ করতে। একটা ফোনের সমালোচনা না করলে না সেই ফোনগুলো ভালো পয়েন্ট খারাপ পয়েন্ট এইগুলো সামনে আসে না। যাই হোক, আমি এই ফোনটা প্রপারলি টেস্ট করেছি, মোটামুটি 1 মাস ধরে তো প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। আজকে এই ফোনটা ভালো দিক ধুর ও তো সবাই বলে, আমরা ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলো নিয়েও আলোচনা করবো। 1.5 লাখি ফোন বলে এটার কোনো খারাপ দিক থাকবে না, তাই হয় নাকি? তাহলে চলুন আপনারা আপনাদের কর্তব্যটা পালন করে দিন। আরে বাবা, লাইক সাবস্ক্রাইব এগুলো করার কথা বলছি, করে রাখবেন, কাজে আসবে। যাই হোক, স্যামসাং একটা ব্যাপারে খাটাখাটনি কমিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে আনবক্সিং পার্টি নেই। কারণ ফোনের বক্সে শুধু ফোন ছাড়া কোনো রকম চার্জার নেই। ও হ্যাঁ, একটা টাইপ সি টু টাইপ সি ডেটা কেবল রয়েছে, একটা খোঁচানোর কাঠি মানে সিম ইজেক্টার পিন রয়েছে। যাই হোক, ফোনটা দেখতে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে এই টাইটানিয়াম কালারটা সত্যিই নজর কাটছে। এর সঙ্গে সঙ্গে প্রথমবারের জন্য স্যামসাং টাইটানিয়াম ফ্রেম অ্যাড করেছে আইফোনের দেখা দেখি। যাই হোক, সেই সমস্ত কিছু ছেড়ে দিলাম, আদপে ফোনটা প্রিমিয়াম দেখতে লাগছে। তবে এই ফোনটা কিন্তু কখনোই ওয়ান হ্যান্ডেড ফোন নয়, বেশ কিছুটা ভারী ফিল হচ্ছে। তবে আগের জেনারেশনের থেকে ওজন কিন্তু একটু কমেছে ওই টাইটানিয়াম ফ্রেমের জন্য। তবে হ্যাঁ, বেশ কিছুদিন আমি ইউজ করলাম, এখনো পর্যন্ত কোনো রকম স্ক্র্যাচ আসেনি। ব্যাক প্যানেলে গ্লাস প্রোটেকশন বেশ ভালো রয়েছে, ক্যামেরাতেও কোনো স্ক্র্যাচ নেই। ক্যামেরাগুলোর বাম্প একটু বড় হলেও আদপে ক্যামেরার লেন্সটা একটু ভেতরে ঢুকে রয়েছে, ফ্রেমটা একটু বাইরে থাকায় কোনো রকম স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, কভার দিয়ে যেহেতু আমি ইউজ করছি, এর যে টাইটানিয়াম ফ্রেমে না হালকা অনেকদিন কভারটা পরানো থাকলে যে হালকা দাগটা আসে, সেই দাগটা কিন্তু এসছে। তো এই ব্যাপারটা সত্যিই আমার খারাপ লেগেছে, কারণ টাইটানিয়াম ফ্রেম সেখানে হালকা এরকম দাগ চলে আসবে, এটা মেনে নেওয়া যায় না। ওভারঅল IP68 রেটিং রয়েছে। আরে তার মানে আপনি সুইমিং পুলে গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ইনস্টাগ্রাম রেডি ছবি তুলতে পারবেন। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। যাই হোক, আগের জেনারেশনের থেকে ফোনটা কিন্তু একটু বক্সি ডিজাইনে এসেছে, কারণ এবার ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। আগের জেনারেশনে একটু কার্ভ ডিসপ্লে ছিল। মেনলি আমি পার্সোনালি কিন্তু কার্ভ ডিসপ্লেটাই বেশি প্রেফার করতাম। তো যাই হোক, ডিসপ্লের কথা যখন চলে এলাম, তাহলে বলি এখানে ডিসপ্লেটাও একটু বড় হয়ে গেছে। 6.8 ইঞ্চির একটা QHD+ LTPO ডিসপ্লে, অর্থাৎ 1 হার্জ থেকে 120 হার্জের মধ্যে আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করছেন সেই অ্যাপ্লিকেশন অনুসারে রিফ্রেশ রেটটা ওঠানামা করে, ফলে ব্যাটারি ড্রেন একটু কম হয়। তবে এবারের ডিসপ্লেটা একদম ফ্ল্যাট ডিসপ্লে, কোথাও কোনো রকম কার্ভ নেই। আর এই ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার ফলে একটা জায়গায় সুবিধা হয়েছে, টেম্পার্ড গ্লাস আপনি 150-200 টাকায় পেয়ে যাবেন। দেখুন না, আমি 100 টাকার গ্লাস ইউজ করছি, এবং এই 100 টাকার গ্লাসেও আমার কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অপটিক্যাল যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্যামসাং ফ্ল্যাগশিপে দেয়, সেটা কাজ করছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট কাজ করছে। তবে এখানে গ্লাস প্রোটেক্টর লাগানোতে একটা অসুবিধা হয়েছে। এখানে স্যামসাং এবার অ্যান্টি গ্লেয়ার গ্লাস দিয়েছে, অর্থাৎ গ্লাসের ওপর যদি কোনো আলো পড়ে সেটা রিফ্লেকশন কম হবে। কিন্তু যেই আমি এখানে 100 টাকার স্ক্রিন প্রোটেক্টর বা গ্লাস অ্যাড করেছি, তখনই সেটার রিফ্লেকশন বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনার না হবে টেম্পার্ড গ্লাস ছাড়া এই ডিসপ্লেটা ইউজ করার সাহস, আবার টেম্পার্ড গ্লাস লাগালে ওই ধরনের একটা ফ্লেয়ার কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এডিট করতে বসে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে পিক ব্রাইটনেস কত রয়েছে সেটা বলা হয়নি। 2600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটও কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর DxO মার্কে অলরেডি S24 আলট্রা ডিসপ্লেতে 1 নম্বর র্যাঙ্কিং নিয়ে বসে আছে। তবে এখানে একটা সেটিংস রয়েছে, এখানে যে ডিসপ্লেটা সেটা কিন্তু ফুল HD+ এ রান করছে। আপনি যদি 4K ডিসপ্লে চান, তাহলে সেটিংসে ডিসপ্লের ভেতরে গিয়ে এটাকে 4K তে রান করাতে হবে, আর তখন ব্যাটারি ড্রেন কিন্তু একটু বেশি হচ্ছে। নর্মালি আমি ফুল HD+ এ ইউজ করছি সারাদিন ধরে, কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, এবার যদি আমরা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথায় আসি, আমি ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম 3টে OTT প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কন্টেন্ট কনজিউম করে দেখেছি। কালার একদম টপ নচ ছিল, যে পাঞ্চিনেস, যে শার্পনেস একদম অ্যাকুরেট ছিল, কোথাও কোনো রকম প্রবলেম পাইনি। সাইড ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ইস্যু নেই, আর সেটা হবার কথাও নয়। আলটিমেটলি এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। যাই হোক, এখানে ইউটিউবে 4K HDR এর সাপোর্ট রয়েছে এবং সেটা স্মুথলি হ্যান্ডেল করে দেয়। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমেও HDR কন্টেন্ট আপনি উপভোগ করতে পারবেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট। আমার তো মনে হচ্ছে আইফোন 15 Pro Max এর থেকেও বেস্ট সাউন্ড কোয়ালিটি S24 আলট্রা প্রোভাইড করছে। তো অবভিয়াসলি টাকা পয়সা খরচ করার পর এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনার পুষিয়ে যাবে। তবে হ্যাঁ, পার্সোনালি আমি একটু কার্ভ ডিসপ্লে বেশি পছন্দ করি, তবে এবার একটা ফ্ল্যাট ডিসপ্লে হয়ে গেছে। কিন্তু এটাও সত্যি, আপনি ইউজ করতে করতে এটার সাথে ইউজ টু হয়ে যাবেন, তখন এর কার্ভ আর ফ্ল্যাট ডিসপ্লে কোনো পার্থক্য থাকবে না। তবে আপনার কাছে যদি স্যামসাং এর কোনো অফিসিয়াল শপ থাকে, S23 আলট্রা আর S24 আলট্রার ডিসপ্লে যদি পাশাপাশি দেখেন, প্রথমেই কিন্তু কার্ভ ডিসপ্লেটার দিকেই নজর যাবে। তো আপনি দেখে এসে ফিডব্যাকটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ও, এটা দাঁত খোঁচানো কাঠি নয়, এটা হচ্ছে ফোনের পেছনের কাঠি। তো এটারও কিন্তু অনেক ফিচার রয়েছে। অনেকেই বলবেন এটা দিয়ে নোট নেওয়া যায়, কিন্তু আপনি যখন এটা দিয়ে নোট নেবেন ডিসপ্লেটা কিন্তু ছোট হয়ে যাবে, তখন এটা নিয়ে নোট নেওয়াটা অতটা বাস্তবসম্মত লাগবে না। যাই হোক, আপনার কোনো PDF ডকুমেন্ট এসছে, এটা দিয়ে সাইন করতে পারবেন, বিভিন্ন ধরনের আঁকিবুকি করতে পারবেন, এমনকি বিভিন্ন ধরনের প্রিসেট অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে আঁকানো, ড্রয়িং করানো, রং ম্যাচ, এই সমস্ত যেগুলো করাতে পারবেন। কিন্তু আমার ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় ফিচার লেগেছে
লেগেছে এর ক্যামেরা ফিচার। যখনই আমি ক্যামেরাটা ওপেন করছি, ধরুন আমার ভিডিও শ্যুট করতে হবে, ফোনটা আমি ওখানে রাখলাম, এটা জাস্ট রিমোটের কাজ করছে, ফটো ক্যাপচার হচ্ছে, সেলফিতে ক্যাপচার হচ্ছে, এমনকি আমি যখন ভিডিও শ্যুট করব ভিডিও ক্যাপচার বাটন হিসেবেও এর সুইচটা কাজ করছে। আমার ক্ষেত্রে ইউজ এইটুকুই। আর যদি কোনো এমবার্গো লেটার আসে আমাকে সাইন করতে হবে, তো এটা দিয়ে সাইন করা যাচ্ছে। তো সেক্ষেত্রে স্যামসাং বা অন্যান্যরা যতই বলুক না কেন, আমার ক্ষেত্রে এইটুকু ফিচারই কিন্তু বাস্তবে কাজে লাগছে। তাহলে এবার পারফরমেন্স নিয়ে কথা বলি। একদম লেটেস্ট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 ইউজ করা হয়েছে। অ্যান্টুটু আসছে প্রায় 18 লাখের আশেপাশে, আর আসবে নাই বা কেন, এখানে UFS 4.0 DDR5 একদম টপ নচ একটা হার্ডওয়্যার স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এর থেকে বেটার স্পেসিফিকেশন দেওয়াই যেত না। আমরা যখন অ্যান্টুটু চেক করলাম, হ্যাঁ পেছনে ব্যাক প্যানেলে একটু গরম অনুভব হচ্ছিল ঠিকই, কিন্তু অতটা সেটা ওভারহিট বলা যায় না। এর সঙ্গে সঙ্গে আমরা যখন স্ট্রেস টেস্ট দিলাম তখন হার্ডলি এটা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হয়েছে। সুতরাং এই ফোনটায় কিন্তু কোনো রকম ওভারহিটিং ইস্যু আমি পাইনি। এর সাথে আমি চার্জারও কানেক্ট করেছি, যেটা আমরা স্যামসাং এর S24 বেস ভ্যারিয়েন্টে দেখেছিলাম। চার্জার কানেক্ট করার সঙ্গে সঙ্গে ফোনটা ওভারহিট হয়ে গেছিল, বেশ কিছু অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু এটার ক্ষেত্রে যতই চার্জার কানেক্ট করি না কেন, অনেকক্ষণ ক্যামেরা খোলা থাকুক, কোনো রকম ওভারহিটিং এর সমস্যা নেই। আর মেনলি আমরা এত দামি ফোন কিনি কিন্তু পারফরমেন্স, মানে ডেইলি লাইফের স্মুথ পারফরমেন্সের জন্য। আমরা এই ফোনটায় খুব একটা গেমিং করি না, তবুও আমি গেমিং টেস্ট করেছি। এখানে BGMI 90 FPS পর্যন্ত সাপোর্ট করছে, একদম স্মুথলি খেলা যাচ্ছে, কোনো রকম ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই, বা 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলার পর একটু গরম হয়ে গেলেও সেক্ষেত্রেও কিন্তু BGMI কোনো রকম আমি ফ্রেম ড্রপ পাইনি। অর্থাৎ গেমাররাও এই ফোনটাকে কনসিডার করতে পারেন। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় আপনারা যদি গেমিং ডিভাইস চান, তার জন্য অন্যান্য অপশান অ্যাভেলেবেল রয়েছে। এই স্মার্টফোনটা আপনারা নেবেন মূলত যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছেন। একদম স্যামসাংয়ের সেরা সফটওয়্যার রয়েছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। স্যামসাং 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করবে, একদম মোটামুটি সিকিওর বলা চলে ভবিষ্যতের জন্য। কিন্তু এই ফোনটাকে নিয়ে সব থেকে বেশি কথা হয়েছে এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার নিয়ে। এখানে ভরে ভরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু হাতে গোনা কয়েকটা ফিচার আপনার কাজে লাগছে। যেমন যে ফিচারটা আমার পার্সোনালি কাজে লাগছে সেটা হচ্ছে গ্যালারি অ্যাপ্লিকেশনে ইমেজ জেনারেট। ধরুন আমি একটা ছবি তুলেছি, সেই ছবির আশেপাশে বা ফ্রেমটা একটু ছোট হয়ে গেছে, ফ্রেমটা আমার একটু বড় করতে হবে, তখন এখানে AI প্যাটার্ন প্রেস করার পর এখানে আমি যেমন চাইবো ছবিটাকে ঘুরিয়ে বেঁকিয়ে এখানে দেখুন নিজস্বভাবে জেনারেট করার সঙ্গে সঙ্গে ফ্রেম অ্যাড করে দেবে। এবং সেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ন্যাচারাল থাকছে, এমন নয় যে মনে হচ্ছে আর্টিফিশিয়ালভাবে সেটাকে করা হয়েছে। এটা খুবই ভালো কাজ করেছে। এছাড়াও আমি চাইলে ইমেজ জেনারেট যে অপশনটা রয়েছে সেখান থেকে, ধরুন একটা ফুল রয়েছে, ফুলটাকে আমি ছোট বড় করতে পারবো, ফুলটার পজিশন চেঞ্জ করতে পারবো, এমনকি চাইলে ফুলটাকে আমি পুরোপুরি রিমুভ করে দিতে পারবো। এছাড়াও আগের জেনারেশনে যে সমস্ত ফিচার ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে স্টিকার তৈরি করা বা একটা PNG ফাইল হিসেবে সেভ করা, এই সমস্ত কিছু ফিচার কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র তাই নয়, রিমাস্টার ফিচার, যেটা আগে আমরা পেয়েছি, ছবি তোলার পর যদি ছবিটা একটু হেজি হয়ে যায় রিমাস্টার করে নেবেন, সেই সমস্ত AI ফিচার এখানে দেওয়া হয়েছে। মোটামুটি গ্যালারিতে যে ফিচারগুলো রয়েছে সেগুলো আপনি ডেইলি লাইফে ইউজ করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, অনেকেই বলছেন যে এই সমস্ত যে AI ফিচারগুলো সেগুলো নাকি অফলাইনে কাজ করছে। AI ইমেজ জেনারেট এটা কিন্তু অফলাইনে কাজ করছে না। আমি একটা শর্টস বানিয়েছিলাম, তাতে অনেকেই বলেছিল যে স্যামসাং এর S24 সিরিজ নাকি অফলাইনে AI কাজ করে। অফলাইনে AI কয়েকটা সামান্য ফিচার কাজ করে, মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু ইন্টারনেট প্রয়োজন হয়। নেক্সট যে ফিচারটা আপনার ডেইলি লাইফে কাজে লাগবে সেটা হচ্ছে সার্কেল টু সার্চ। এখানে আমি জাস্ট হোম বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করবো, তারপর যেটা সার্চ করতে চাই সেটা সার্কেল করে দেবো, ব্যাস সার্চ হয়ে যাবে। হ্যাঁ, এটা গুগল লেন্সকে মোটামুটি কাজ করাচ্ছে, যেটা চাইলে আপনি আপনার নিজস্ব পার্সোনাল ফোনেও করতে পারবেন। এটার জন্য আমি অলরেডি একটা শর্টস দিয়েছিলাম। আর এটাও কোনো রকম অফলাইনে কাজ করছে না, এটার জন্য অনলাইন ডেটা প্রসেসিং হচ্ছে। তো এই ভুলটা কখনোই করবেন না। S24 সিরিজে উইদাউট ইন্টারনেট আপনার AI ফিচার প্রোভাইড করছে। হ্যাঁ, উইদাউট ইন্টারনেট কয়েকটা জায়গায় AI ফিচার প্রোভাইড করছে, যেমন হচ্ছে রাইটিং স্টাইল। ধরুন আপনি একটা কোনো প্যারাগ্রাফ লিখেছেন, আপনি স্যামসাংয়ের কিবোর্ডে একটা AI ফিচার পেয়ে যাবেন। সেই স্যামসাংয়ের কিবোর্ডে AI ফিচারটা যদি অন করে দেন এবং ডেটা প্রসেসিং যদি অফ রাখেন, তাহলেও কিন্তু সেই চ্যাট স্টাইলটা বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। এটা ইন্টারনেট ছাড়া করা যাচ্ছে, কিন্তু যদি আপনি ইন্টারনেট দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি স্টাইল, মানে চ্যাট স্টাইল কিন্তু উঠছে। কোনো সময় হয়তো বন্ধুদের সাথে কিছু বলবেন, কোনো সময় হয়তো অফিসে কোনো মেল লিখবেন, তখন এখানে চ্যাট স্টাইলগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এটাও কিন্তু ডেইলি লাইফে আমার খুবই হেল্প করছে। অবভিয়াসলি এটার জন্য স্যামসাংকে প্রশংসা করতে হয়। তবে যে ব্যাপারগুলোয় স্যামসাংয়ের নাম্বার কাটা যেতে পারে একজন বাঙালি হিসেবে, সেটার কথায় আসি। অনেকেই কল অ্যাসিস্ট ফিচারটার কথা বলছিলেন, অর্থাৎ আপনাকে ধরুন কেউ ইংরেজিতে বা হিন্দিতে ফোন করলো, আপনি বাংলাতে শুনতে পাবেন, বা আপনি বাংলাতে বললে আপনার চ্যাটটা হিন্দি বা ইংলিশে ট্রান্সলেট হয়ে অপর পক্ষে শুনতে পাবে। অর্থাৎ আপনার কোনো কমিউনিকেশনের অভাব হয় না। কিন্তু এখানে মাত্র 14টা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট রয়েছে, আপনার নিজস্ব যে বাংলা ভাষা সেটার সাপোর্ট নেই। আর চ্যাট অ্যাসিস্টে ধরুন কেউ ইংলিশে কথা বললো, আপনি হিন্দিতে ট্রান্সলেট করতে চান, সেটাও এত স্লো হচ্ছে বা
এত আনইজি ফিল করাচ্ছে না, সেটা আপনার কখনোই বাস্তব লাইফে কিন্তু সম্ভব হবে না। ভালো উপায়, কিন্তু এটা এখনো পর্যন্ত বাস্তবে কাজ করার জন্য ঠিকঠাক নয়। এছাড়াও আমি চ্যাট ট্রান্সলেশন করতে যাব, সেখানে বাংলা ভাষার সাপোর্ট নেই, তো অবভিয়াসলি আমায় গুগল ট্রান্সলেটের উপর ভরসা করতে হচ্ছে। এছাড়াও ভয়েস ট্রান্সক্রিপ্ট বলে একটা ফিচার রয়েছে, অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা অটোমেটিক্যালি টেক্সটে আপনি কনভার্ট করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও আবার সেই বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট নেই। কিন্তু এরপরও আপনি স্পেলিং এবং গ্রামার চেক করতে পারবেন, যেটা খুবই একটা ভালো ফিচার আমার লেগেছে, আর অবভিয়াসলি আমার কাজেও আসছে ডেইলি লাইফে, এবং সেটা ওই স্যামসাং কিবোর্ডের ভেতরে ইমপ্লিমেন্ট। তো সবশেষে একটা কথাই বলতে হয়, স্যামসাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফোনটাকে ভরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এই ফিচারগুলোর জন্য আমার মনে হয় না 1.5 লাখ টাকা খরচ করা দরকার হয়েছে। বেশ কিছু ওয়েবসাইট অ্যাভেলেবেল, বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল, যার ফলে এই কাজগুলো আপনি সহজেই করতে পারবেন। হ্যাঁ, আপনার ফোনে কিছু বুকমার্ক সেভ করে রাখতে হবে গুগল ক্রোমে, তাহলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। চ্যাট জিপিটি এখন অনেক কাজ করে দিচ্ছে, তার জন্য হ্যাঁ, মাথায় বুদ্ধি থাকলে 1.5 লাখের খরচ করতে হবে না। তো এক্ষেত্রে আমি ফিচারের ক্ষেত্রে কোনো কাস্টমাইজেশন পয়েন্ট অ্যাড করছি না, তাহলে ভিডিওটা 1 ঘন্টা লম্বা হয়ে যাবে। তবে আর যাই হোক না কেন, একটা ব্যাপারে স্যামসাং কিন্তু উন্নতি করেছে, আর সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। না, ব্যাটারির ক্যাপাসিটি বাড়েনি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এছাড়াও 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং, এই সমস্ত সাপোর্ট দেওয়া হয়েছে। রিভার্স ওয়্যারলেস চার্জিং কিন্তু শুধুমাত্র স্যামসাংয়ে দিতে পারছে, আইফোনে কিন্তু নেই। যাই হোক, সেটা কিন্তু এমার্জেন্সি মুহূর্তে কাজে লাগে। এই সমস্ত কিছু ছেড়ে দিলাম, ব্যাটারি লাইফের কথায় যদি আসি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 45 ওয়াট যে চার্জারটা, সেটা দিয়ে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের আশেপাশে টাইম লাগছে। আর একবার চার্জ করলে, আমি সারাদিন টেস্টিং পারপাস ইউজ করেছি, অনেক ছবি তুলেছি, ভিডিও তুলেছি, মোটামুটি আপনার সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। যাক, অবশেষে এবার ক্যামেরা নিয়ে কথা বলার সময় হয়েছে। এখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, কিন্তু আপনি যখনই ক্যামেরাটা ওপেন করবেন, এটা 12 মেগাপিক্সেলের ছবি তুলবে। আপনি যদি 200 মেগাপিক্সেলের ছবি তুলতে চান, তাহলে ওপর থেকে 200 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলও আপনি সেট করতে পারবেন। এখানে যেহেতু এটা আমার প্রাইমারি ফোন, আমি অনেক ছবি তুলেছি, সেটা ডে লাইট হোক, ইনডোর হোক, স্টুডিও লাইট হোক। এখানে বেশিরভাগ ক্ষেত্রে স্যামসাং আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। হ্যাঁ, আমি বেশিরভাগ ক্ষেত্রে বলছি, কারণ এই ফোনটায় বেশ কিছু ড্রব্যাক রয়েছে। এখানে S2S ডিটেকশন মেনলি বেশিরভাগ জায়গায় পারফেক্ট ছিল, এক্সপোজার কন্ট্রোল, লাইটিং ব্যালেন্স বেশ ওভারঅল ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। তো যেহেতু একটা 1.5 লাখি ফোন, আর এটা আইফোন 15 প্রো ম্যাক্সের একদম কম্পিটিটর, আউটস্ট্যান্ডিং ছবি দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কয়েকটা প্রবলেম রয়েছে, যেটা আপনাকে আর কেউ কোনোদিন বলবে না। প্রথমত বলে দিই, এখানে ফোকাস আন্টিং ইস্যু রয়েছে। ধরুন আপনি 2x বা 3x টেলিফটো সেন্সর দিয়ে কারোর ফটো তুললেন, অনেক সময় হচ্ছে কি, সেটা ফোকাস মিস করে দিচ্ছে, এমনকি ছবিটা অনেক সময় কেঁপে যাচ্ছে। একমাত্র দেখলাম জ্ঞান থেরাপি ভাই, রাকেশ ভাই এটাকে সঠিকভাবে তুলে ধরেছেন। এছাড়াও আরও একটা জিনিস দেখবেন, এখানে যে টেলিফটো সেন্সরটা রয়েছে, সেটা আমার যে পুরনো 2 বছরের স্যামসাংয়ের S22 প্লাস রয়েছে, সেটাই টেলিফটো সেন্সরে ভিডিও শ্যুট করা যায়, মানে ব্লার ভিডিও শ্যুট করা যায়। কিন্তু এখানে যখন ব্লার ভিডিও শ্যুট করছি, তখন সেটা মেন সেন্সর ব্যবহার করছে, আর সেটাকে ডিজিটালি জুম করছে, ফলে তার কোয়ালিটি কিন্তু একটু হলেও হেজি থাকছে। তো ওভারঅল পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রে স্যামসাং S23 আলট্রা আজও পর্যন্ত বেটার পারফর্ম করছে। তবে হ্যাঁ, এখানে পোর্ট্রেট ভিডিও আপ টু 4K মোডে আপনি শ্যুট করতে পারবেন, তবে এখানে 60 FPS এর সাপোর্ট নেই, 30 FPS রয়েছে, ফলে একটু শেকি ভিডিও ফুটেজ হচ্ছে। S24 ফোনটা যখন আমরা রিভিউ করেছিলাম না, ওই ফোনটার রিভিউতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ টোটাল যে ভিডিওটা সেটা S24 আলট্রা দিয়ে শ্যুট হয়েছিল। সেখানে দেখবেন বেশিরভাগ জায়গায় কিন্তু ফ্রেম ড্রপ রয়েছে, আর সেটা 30 FPS বলে। আর ওভারঅল 8K ভিডিও শ্যুট করা যাচ্ছে, সেটা যদিও বাস্তব লাইফে খুব একটা কাজে লাগবে না। 4K 60 FPS বাস্তব লাইফে কন্টেন্ট শ্যুট করার জন্য এনাফ। যাই হোক, এছাড়াও আরও একটা জায়গায় আমি প্রবলেম খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে লেন্স সুইচিং। এখানে যখন 0.6 মোডে থাকছি, বা 1x 2x বা 5x এ যাচ্ছি, তখন লেন্স সুইচিংটা অতটা কিন্তু স্মুথ হচ্ছে না আগের জেনারেশনের মতো। এই লেন্স সুইচিংটা আইফোনে কিন্তু যথেষ্ট স্মুথ। তো সেক্ষেত্রে আপডেটের পর স্যামসাং বেশ কিছুটা ইমপ্রুভ করেছে ঠিকই, তবে স্যামসাংয়ের এখনও পর্যন্ত আপডেট দিয়ে S24 আলট্রার ক্যামেরাকে ইমপ্রুভ করা দরকার। আরেকটা কথা বলে দিই, এখানে যদি আপনি ন্যাচারাল কালার টোন ভালোবাসেন, তাহলে S24 আলট্রার ছবিগুলো আপনার ভালো লাগবে, কিন্তু S23 আলট্রা, S22 আলট্রা দিয়ে আপনি যদি পাশাপাশি ছবি তোলেন না, ওই ছবিগুলোই বেশ ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছে, তখন কিন্তু S24 আলট্রা একটু ম্যাড়ে ছবি লাগছে, ফলে আই ক্যাচে কিন্তু ওই পুরনো জেনারেশনের ফোনগুলো লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। তবে S24 আলট্রার যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা, সেটাও কিন্তু বেশ ভালো কাজ করছে ছবির
শার্পনেস বেটার ছিল। আর এখানে 50 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে, সেটাও বাস্তবে কতটা আপনি কাজে লাগাতে পারবেন সেটা আমার জানা নেই। আর টেলিফটো সেন্সার তো বললামই, টেলিফটো সেন্সারে বিভিন্ন ছবি তুলেছি। আউটপুট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তবে এই ফোনটায় 100x জুম সাপোর্ট করে, যদিও সেটা আমার এক প্রকার গিমিক লাগে, কারণ 100x এ তো আপনি চাঁদে বসে কে খাবার খাচ্ছে সেটা দেখতে যাবেন না। চাঁদের ছবি আমি 2-1টা তুলেছি, খুব একটা আমার যে পছন্দ হয়েছে, বেশিরভাগ জায়গায় কিন্তু একটু হলেও ছবি নয়েজ চলে এসছে। তো ওভারঅল S24 আলট্রা অবশ্যই এটা বেটার চয়েস। তবে আমার মনে হচ্ছে স্যামসাংয়ের অবশ্যই খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে এই প্রবলেমগুলোকে ফিক্স করা উচিত। আর যাই হোক, 1.5 লাখে আমরা এই প্রবলেম নিয়ে ঘুরতে চাই না। তবে আপনার যদি সত্যি ভ্যালু ফর মানি ডিভাইস লাগে তাহলে আজও S23 আলট্রা সুপার ভ্যালু ফর মানি। ক্যামেরাতে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না, এটুকু আমি বলে দিতে পারি। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই ধরনের লুকানো কথাগুলোও তো আর আপনাকে কেউ বলবে না। যাই হোক, ওভারঅল একটা সম্পূর্ণ S24 আলট্রার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। শুধুমাত্র ফোন হাতে পেয়েই আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করা যায়, রিভিউ নয়। তাই জন্য আমাদের রিভিউগুলো করতে একটু টাইম লাগছে, তো একটু ওয়েট করলে আপনাদেরই লাভ হবে ভাই, টাকাগুলো বেঁচে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলবেন না এই ধরনের জেনুইন রিভিউ সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।